গোটা ভারত মহাসাগর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আর সাবমেরিন। স্পেশালি হালেই যার রিপোর্ট সামনে এসেছে তা কিন্তু ভারতের শত্রু দেশগুলো রাতের ঘুম ছুটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কেননা ব্যাক টু ব্যাক যেভাবে এই ভারত মহাসাগর রিজিয়নে গত কিছুদিনে হামলা হয়েছে তাকে মাথায় রেখেই কিন্তু ভারতের তরফ থেকে প্রথমবার একটা দুটো নয় বরং একই সাথে 50টার কাছাকাছি সাবমেরিন, যুদ্ধজাহাজ আর বাকি বিমানকে পাঠিয়ে দিয়েছে। ফলে আফ্রিকা থেকে শুরু করে মিডিল ইস্ট এমনকি বঙ্গোপসাগর ও সমস্ত আশেপাশের এরিয়া এই মুহূর্তে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আর সাবমেরিন দ্বারা ঘিরে ফেলেছে। আর শুধু তাই নয়, কোথায় কোথায় ভারতের এই যুদ্ধজাহাজকে পাঠানো হয়েছে তার সমস্ত ম্যাপও পাবলিক করা হয়েছে, যা এটা বলার জন্য যথেষ্ট যে ভারত কতটা কনফিডেন্ট এবং শক্তিশালী হয়ে উঠেছে। এটা তার একটা ছোট্ট উদাহরণ ছিল। কীরকম? সবার আগে এই রিপোর্টটা দেখুন। মোটামুটি 30 বছর পর এই প্রথম ভারতের তরফ থেকে একই সাথে 11টা কনভেনশনাল সাবমেরিনকে সমুদ্রে পাঠিয়ে দিয়েছে, যা 1990 সালের পর কোনো দিন হয়নি। আর শুধু এখানেই শেষ নয়, এটা দেখুন, ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল দাবি অনুযায়ী কেবলমাত্র 11টা সাবমেরিন পাঠানো হয়েছে তাই নয়, বরং এই সাবমেরিনের সাথে 35টার বেশি যুদ্ধজাহাজকেও ডিপ্লয় করা হয়েছে, যা একটা হিউজ নাম্বার। আর এই সমস্ত কিছুর পেছনে মেইনলি দুটো কারণ রয়েছে। প্রথমত, ওদিকে হুদি রেবেলস আর সোমালিয়ার পাইরেটসরা লাগাতার যেভাবে হামলা চালাচ্ছে তাতে কিন্তু এই পুরো রিজিয়নের যে ট্রেড সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পেশালি এই সমস্ত ট্রান্সপোর্টেশনের যে খরচ সেটা বেড়ে গেছে, সময় দ্বিগুণ লাগছে। আর এই সুযোগেই পশ্চিমা দেশগুলো যারা কিন্তু মেনলি এই ধরনের ট্রান্সপোর্টেশনের বিজনেসকে হেড করে, ওরাও কিন্তু ইচ্ছে মতন দাম বাড়িয়ে দিয়েছে, যতটা সম্ভব বাকি দেশকে লুটার চেষ্টা করছে। এখন এমন পরিস্থিতিতে আশ্চর্যজনকভাবে পশ্চিমা দেশগুলোর যে নেভি তারা কিন্তু একদম গায়েব হয়ে গেছে। ফলে আশা করি এখানে বলার প্রয়োজন নেই যে কাদের ইশারায় এই ধরনের পাইরেসি হামলা হচ্ছে। আর এই পাইরেসি হামলার ফলে যেভাবে ট্রান্সপোর্টেশনের কস্ট বাড়িয়ে দেওয়া হয়েছে তাতে ডিরেক্টলি কোন দেশ বা কোন দেশের কোম্পানি ফায়দা লুটবে সেটাও হয়তো আপনারা জানেন। যাই হোক, এখন এমন পরিস্থিতিতে এখানে একমাত্র ভারতই রয়েছে যারা এই গোটা রিজনের নেট সিকিউরিটি প্রোভাইডার। আর ভারত ছাড়া কিন্তু আশেপাশের আর অন্য কোনো দেশের কাছে এতটা শক্তিশালী নৌবাহিনী নেই যারা এত বড় লেভেলের সুরক্ষা দেবে। ফলে ছবিটা দেখুন, ভারতীয় নৌবাহিনী 3টে এরিয়াকে সিলেক্ট করে নিজেদের এই যুদ্ধজাহাজকে পাঠিয়েছে। অপারেশন সংকল্পের আন্ডারে আরব সাগর এবং ভারত মহাসাগরের মেন এরিয়া যেখান দিয়ে সমস্ত ট্রেড হয় তাকে প্রোটেক্ট করছে। এখানে পাকিস্তান আর ওমানের কাছে 2টো যুদ্ধজাহাজ রয়েছে, মালদ্বীপের কাছে একটা যুদ্ধজাহাজ এবং একদম মাঝখানটায় 3টে ওয়ারশিপ ডিপ্লয় রয়েছে। আর তার সাথে এই পুরো এরিয়াকে আকাশপথে সার্ভিল্যান্স করছে আমাদের P-8 এয়ারক্রাফট। ওদিকে ইয়ামেন আর সোমালিয়ার মাঝে এই যে রেড সি, তাতে প্রোটেকশনের জন্য 2টো যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে এবং তার সাথেই আফ্রিকার দিকে অ্যান্টি পাইরেসি অপারেশনের আন্ডারে 2টো যুদ্ধজাহাজ এবং একটা P-8 ডিপ্লয় রয়েছে। অর্থাৎ এই পুরো এরিয়াতে 10টা ভারতীয় যুদ্ধজাহাজ এবং 2টো এয়ারক্রাফট অপারেট করছে এবং সুরক্ষা দিচ্ছে, যার দমেই কিন্তু লাস্ট কিছুদিনে এতগুলো অ্যান্টি পাইরেসি অপারেশন সফল হয়েছে। এবারে আসি দ্বিতীয় কারণে, আর সেটা হলো চায়না। যেভাবে চীনের নৌবাহিনীর তরফ থেকে নিজেদের স্পাইশিপ পাঠানো হয়েছে তাতে ভারত মহাসাগর আর আশেপাশের এলাকায় চীন কিন্তু বরাবরই নজর রেখে চলেছে। আর এই কারণেই ভারত বঙ্গোপসাগর আর আশেপাশের এরিয়ায় অতিরিক্ত 25টা যুদ্ধজাহাজ পাঠিয়েছে যারা চীনের বিরুদ্ধে সুরক্ষা দেবে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো 11টা সাবমেরিন। যদিও এগুলো কোথায় ডিপ্লয় আছে তার কোনো রকম ইনফরমেশান নেই, কিন্তু আশ্চর্যজনকভাবে আমাদের কাছে এই মুহূর্তে কেবলমাত্র 16টা কনভেনশনাল সাবমেরিন রয়েছে। আর তার মধ্যে একসাথে 11টা সাবমেরিনকে ডিপ্লয় করে ভারত কিন্তু নিজেদের ক্ষমতার প্রদর্শন করলো যে এগুলো কতটা রিলায়েবল। তা না হলে এতগুলো সাবমেরিন একসাথে অপারেশনের জন্য রেডি থাকা মুশকিল। আর বাকি রইল নিউক্লিয়ার সাবমেরিন, তো ওগুলোর কি স্টেটাস সেটা কোনোদিনই পাবলিক করবে না যে আদৌ ওগুলো ডিপ্লয় আছে নাকি ডক করা আছে। তবে আপাতত ভারতীয় নৌবাহিনীর সাবমেরিনের ক্ষমতা নজর কাড়লে আগামী কয়েক বছরের মধ্যেই ভারতকে কিন্তু P-75I প্রজেক্ট আর অতিরিক্ত স্করপিনের অর্ডার না দিলে এই ক্ষমতা বেশি দিন টিকবে না। কারণ এই সাবমেরিনের মধ্যে 7টা সাবমেরিন আগামী 10 বছরের মধ্যে রিটায়ার হবে, তাই তাকে রিপ্লেস করার সাথে অতিরিক্ত সাবমেরিন প্রয়োজন। কেননা আমাদের ফ্লিট সাইজ মোটামুটি 24টা সাবমেরিন, যেখানে আছে 17টা কনভেনশনাল সাবমেরিন। এখন বাকিটা ইলেকশনের পরেই বোঝা যাবে যে ভারত সরকার অ্যাকচুয়ালি কী সিদ্ধান্ত নেয়। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।